নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে আরও একটি ডাকাতের গল্প। আর আজকের ডাকাত কোনো সে ডাকাত নয়, তিনি হলেন ডাকাতের ডাকাত, রণ ডাকাত। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাও, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার গল্পটা কোথায় কোথায় পৌঁছিয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রণ ডাকাত ও তান্ত্রিক। সে প্রায় আজ থেকে ১-১৫০ বছর আগেকার কথা। তখন সাধারণ মানুষের কাছে ডাকাত নামটা ছিল এক বিভীষিকার মতো। সাধারণ মানুষ নির্জন পথে একা একা বেরোনোর সাহস পেত না। কি দিন কি রাত, কখন যে তারা হারে রে বলে সামনে চলে আসবে তা কেউ জানে না। তখন যশোরে এক বিখ্যাত ডাকাত ছিল, নাম তার রণ ডাকাত। হয়তো রণপা পড়ে ডাকাতি করত বলে তার নাম হয়েছিল রণ ডাকাত। সে যাই হোক, সেই সময় ওই অঞ্চলের ত্রাস ছিল রণ ডাকাত। যশোরের এক জমিদার বাড়ি থেকে সদল বলে ডাকাতি করে ফিরছে রণ ডাকাত। রাত তখন অনেক, বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এক বনের ভিতর দিয়ে ফিরছিল তারা, চেনা পথ তাদের। তখন এইসব জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের উৎপাত ছিল ভালোই। মন সবার খুশি, জমিদার বাড়ি থেকে অনেক টাকা গহনা পাওয়া গেছে। কিন্তু বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রণ ডাকাত হঠাৎ দাঁড়িয়ে গেল। বাঁদিকে বনের মাঝে একটা ছোট আলোর শিখা দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে রণ ডাকাত বলল, ও কিসের আলো সুখদেব? সুখদেব বলল, তা তো জানি না সর্দার। এত রাতে এই গভীর বনের মধ্যে কে আলো জ্বাললো? তাও আবার এই বৃষ্টি বাদলার মধ্যে? একবার গিয়ে দেখতে হচ্ছে, চল তো সব। দলের সবাই চলল সর্দারের পিছু পিছু। খানিকটা এগোতেই তারা দেখল একটা ছোট কুঠির, আর সেই কুঠিরের বারান্দায় বসে আছে একজন বয়স্ক লোক। এক মুখ দাড়ি তার, চোখ বন্ধ করে বসে আছে। দেখে মনে হচ্ছে যেন ধ্যান করছে। আর আগুনটা জ্বলছে ঠিক কুঠিরের সামনে। বৃষ্টির জলের ফোঁটাতেও সে আগুন নিভছে না। রণ ডাকাত কয়েক পা এগিয়ে গিয়ে বলল, কে আপনি? এত রাতে এই গভীর বনের মধ্যে কি করছেন? লোকটি তখন চোখ খুলে রণ ডাকাতের দিকে তাকালো। শান্ত তার চোখের দৃপ্তি। বেশ কিছুক্ষণ রণ ডাকাতের দিকে তাকিয়ে থেকে সে বলল, আমার নাম জেনে তুই কি করবি? সে না হয় নাই জানলাম, আপনার নাম জেনে আমার কোনো কাজ নেই। কিন্তু এত রাতে এই গভীর বনের মধ্যে আপনি কি করছেন? তোর জন্যই অপেক্ষা করছিলাম। রণ ডাকাত হেসে বলল, আমার জন্য অপেক্ষা? মজা করছেন ঠাকুর মশাই? এই বৃষ্টির মধ্যে এত রাতে মজা আমার পছন্দ হচ্ছে না ঠাকুর মশাই। বস আমার পাশে। আমাকে পাশে বসতে বলছেন? আমি কে সেটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, তুই তো হলি বিখ্যাত রণ ডাকাত। রণ ডাকাত একটুও আশ্চর্য হলো না। সে বলল, সে আমার নাম কে না জানে? এদেশের ডাকাতের ডাকাত হলো রণ ডাকাত। আমার নাম জানে না এমন লোক এখনো জন্মায়নি। তোকে একটা কথা বলার জন্য আমি এখানে বসে আছি, আর আমি জানতাম তুই আমার কাছে আসবি। আচ্ছা, কি কথা শুনি, বলুন। সুখদেব হঠাৎ বলে উঠল, সর্দার, পুলিশের লোক না তো? আসলে তখন রণ ডাকাতের অত্যাচারে ব্যবসায়ী, জমিদার থেকে মধ্যবিত্ত সবাই অতিষ্ঠ। আর ইংরেজ প্রশাসনও ডাকাত ধরার জন্য বেশ তৎপর হয়ে উঠেছে। লোকটি সুখদেবের কথা শুনে হেসে ফেলল। তারপর বলল, এই ঘন বনের মধ্যে
পুলিশ ঢোকার সাহস পাবে না। তারপর রণ ডাকাতের দিকে তাকিয়ে বলল, তোর সময় খারাপ আসছে রণু, তুই এই কাজ ছেড়ে দে এখন। সাধারণ মানুষের মতো জীবনযাপন কর, এতে তোরই মঙ্গল। রণ ডাকাতের ক্ষতি করবে এমন লোক এখনো জন্মায়নি ঠাকুরমশাই। আর আমার চিন্তা করার জন্য আমার দলের লোকেরা আছে। আপনি আপনার নিজের চিন্তা করুন ঠাকুরমশাই। এ জঙ্গল ভালো না, হেন কোনো জীবজন্তু নেই যা এই জঙ্গলে পাওয়া যায় না। কিন্তু আপনি হঠাৎ আমার প্রতি এত সদয় হলেন কেন? লোকটি এই কথার কোনো উত্তর দিল না, শুধু বলল, বেশ বেশ, কখনো যদি জীবনে কোনো সমস্যায় পড়িস তাহলে জগন্নাথ তান্ত্রিকের খোঁজ করিস। তারপর আবার চোখ বন্ধ করল। পরদিন সকালবেলা রণ ডাকাত তার গোপন ডেরায় বসে দাঁতন করছে। তখন তার দলের বিষ্ণু তার পাশে এসে বসল। সর্দার, বলছিলাম জগন্নাথ তান্ত্রিকের নাম তো আগে কখনো শুনিনি। সে তো আমিও শুনিনি। অমন সাধু তান্ত্রিক দেশে অনেক আছে, বুঝলি। কিন্তু সর্দার, উনি এত রাতে বনের মধ্যে আপনার জন্য অপেক্ষা করছিলেন কেন? আরে এসব তান্ত্রিকরা হয় ধান্দাবাজ। তোদেরকে ভয় দেখাবে প্রথমে, তারপর বলবে এটা দাও ওটা দাও, যজ্ঞ হবে পুজো হবে। এসব আমি অনেক দেখেছি জীবনে। কিন্তু উনি ভণ্ড তা তুমি বুঝলে কি করে? ওনার সামনে বৃষ্টির মধ্যে যে আগুনটা। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তান্ত্রিকদের কিছু ক্ষমতা থাকে, তা কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে। ওসব আগুন জ্বালানো তান্ত্রিকদের কাছে মামুলি কাজ, এই ঠিক যেমন আমাদের রণ পাচড়ে দৌড়ানো। বলে রণ ডাকাত ও বিষ্ণু হেসে উঠল। এই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। সেই রাতের কথাও সবাই ভুলে গেছে। এই কয়েক মাসে আরও 2টি ডাকাতি করেছে রণ ডাকাতের দল, কিন্তু লাভ তেমন কিছু হয়নি। গ্রামবাসীদের তাড়া খেয়ে কোনো রকমে বেঁচেছে তারা। এই রকমটা আগে কখনো হয়নি। আবার পুলিশ রণ ডাকাতের মাথার দাম রেখেছে 5,000 টাকা। সেই আমলে 5,000 টাকা মানে অনেক টাকা। আবার দলের মধ্যেও ভাঙন ধরেছে। সুখদেব একদিন সন্ধ্যাবেলা রণ ডাকাতের কাছে এসে বলল, সর্দার, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর থাকতে পারছি না। অনেক বছর তো হলো সর্দার। রণ ডাকাত বলল, তাহলে তুই কি বলতে চাইছিস? নতুন দল করবি? না সর্দার, দল আর করব না। তবে? মানে ডাকাতি আর করব না সর্দার। তবে কি করবি? খাবি কি করে? এটাই তো আমাদের পেশা। চাষের কাজ করব সর্দার। অনেক লোকের চোখের জল ঝরিয়েছি। আমাদের কি কখনো ভালো হবে সর্দার? এটাই তো আমাদের পেশা, এটা করেই তো বেঁচে আছি। জমিদাররা সাধারণ মানুষকে লুট করছে, আর আমরা লুট করছি জমিদারদের। কিন্তু সর্দার, সবাই তো আর খারাপ না। তোর সাথে আর তর্ক করতে চাই না। আমার মাথার দাম 5,000 টাকা, সেটার জন্যে আবার পুলিশকে জানিয়ে দিস না। ছি সর্দার, এই চিনলে আমাকে? বেইমানি আমার রক্তে লেখা নেই। এই বলে সুখদেব চলে গেল। তার সাথে আরও কয়েকজন রণ ডাকাতের দল ছেড়ে দিল। তারাও সবাই সুখদেবের পথেই হেঁটেছে। সর্দার বেশ চিন্তিত। একেতেই ভালো লুট নেই বহুদিন, তারপর দলের লোক কমে গেল। এবার গোপন ডেরা বদলানোর সময় এসেছে। কারণ সুখদেব হয়তো পুলিশকে কিছু বলবে না, কিন্তু বাকিরা, তারা তো টাকার লোভে সর্দারকে ধরিয়ে দিতে পারে। সর্দার বাকি লোকদের নিয়ে বেশ কিছু দূরে চলে গেল। জঙ্গলের ভেতরে এক আদিবাসী গ্রামের পাশে কুঠির তৈরি করে থাকতে শুরু করলো। গ্রামের সবাই ভাবলো তারা শিকারী। আসলে সেই সময় ডাকাতদের আসল পরিচয় কেউ জানতো না, কারণ তারা দিনের বেলায় চাষবাস করত বা অন্যান্য কাজ করত, আর রাতের বেলা বার হতো ডাকাতি করতে। তাই
আলাদা করে কে ডাকাত সেটা চেনা ছিল খুবই মুশকিলের বিষয়। তবে যে ডাকাতদের নাম একটু ছড়িয়ে পড়তো তারা আর বাড়িতে থাকতে পারত না। তারা আশ্রয় নিত গোপন ডেরায়, আর সেই ডেরা তারা মাঝে মাঝেই পাল্টাতো। এরই মধ্যে রণ ডাকাতের কাছে খবর এলো যে জমিদার প্রতাপ চৌধুরী খাজনা পাঠাচ্ছে মুর্শিদাবাদের রাজধানীতে। 50,000 টাকা তো হবেই। আর দিনের বেলা যেহেতু খাজনা নিয়ে যাওয়া হবে, তাই লোক লস্কর খুব বেশি থাকবে না, ওই 8-10 জন লাঠিয়াল। 10 জনকে তো রণ ডাকাত একাই শুইয়ে দিতে পারে। এই ডাকাতিটা করতে পারলে মোটামুটি 10-20 বছর কারোর আর কিছু করা লাগবে না, হয়তো আর ডাকাতি করাই লাগবে না। তবে সব ডাকাতি এই কথা ভুলে গেছে যে ডাকাতির টাকা কখনো থাকে না। যাই হোক, সর্দার জোনা 15 লোক নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার রাস্তার পাশে এক নির্জন জায়গাতে ঘাপটি মেরে বসে থাকলো। প্রথম 2 দিন কেউই এলো না ওই রাস্তা দিয়ে। তৃতীয় দিন সকালবেলা জমিদারের ঘোড়ার গাড়ি এসে হাজির। রণ ডাকাত বাঘের মতো হুঙ্কার দিয়ে পথ আগলে দাঁড়িয়ে বলল, যা আছে তোদের কাছে সব ভালোই ভালোই দিয়ে দে, যদি প্রাণ নিয়ে ফিরতে চাস। ঘোড়ার গাড়ি থামল, সঙ্গে জোনা 10 পেয়াদা। রণ ডাকাতের লোকজন গাড়িটাকে ঘিরে ধরেছে। জমিদারের একজন পেয়াদা বলল, এ জমিদার প্রতাপ চৌধুরীর খাজনা, প্রাণ থাকতে তোরা এই খাজনা নিতে পারবি না। পথ ছেড়ে দে ভালোই ভালোই, না হলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আজ অবধি কেউ রণ ডাকাতের মুখের ওপর এমন কথা বলার সাহস পায়নি। রণ ডাকাত রেগে গিয়ে বলল, জানিস আমি কে? আমি রণ ডাকাত। তোদের জমিদার আমার নাম শুনলে ভয়ে কাঁপে। সে জমিদার ভয়ে কাঁপতে পারে, কিন্তু আমি তোকে ভয় পাই না। আমি বীরভদ্র রায়চৌধুরী, আর আমি যদি লাঠি হাতে নিই তবে 10-20 জনকে না শুইয়ে লাঠি নামাই না। এমন প্রতিপক্ষ রণ ডাকাত আজ অবধি পায়নি। রণ ডাকাতের নাম শুনেও ভয় পায় না। কে এই ব্যক্তি? এ অপমান রণ ডাকাত নিতে পারল না। তবে রে বলে লাঠি নিয়ে ছুটে গেল। শুরু হলো 2 পক্ষের মধ্যে লড়াই। প্রথমে লাঠি নিয়ে লড়াই শুরু হলেও তারপর বার হলো তরোয়াল রামদা। জমিদারের 10 জন পেয়াদা 15-20 জন ডাকাতের সঙ্গে দস্তুর মতো লড়াই করে চলেছে। 2 পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। বীরভদ্র রায়চৌধুরীর সঙ্গে রণ ডাকাত আর পেরে উঠছে না। এমন সময় পেছন থেকে এক ঝাঁক ঘোড়ার খুঁড়ের আওয়াজ, সাথে গুলির শব্দ শোনা গেল। 3 জন ডাকাত গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। বিষ্ণু চেঁচিয়ে উঠল, সর্দার, পুলিশ পুলিশ! সর্দার পিছনে ফিরে দেখে বেশ কিছু ইংরেজ ও কিছু দেশি সেপাই তাদের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে চালাতে এগিয়ে আসছে। এরই মধ্যে বীরভদ্রের লাঠির বাড়ি এসে লাগলো রণ ডাকাতের মাথায়। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। বিষ্ণু বলল, সর্দার, পালাও পালাও, আর দেরি নয়, আর দেরি করা যাবে না। ডাকাতের দল জঙ্গলের ভেতরে গা ঢাকা দিল, কিন্তু পুলিশ তাদের পিছু ছাড়ল না। এই তো সুযোগ আহত রণ ডাকাতকে হাতে নাতে ধরার। ডাকাতদের দল প্রাণপণে ছুটছে জঙ্গল ভেদ করে। পেছনে পুলিশের বাহিনী, মাঝে মাঝে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রণ ডাকাতের মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে, কিন্তু তবুও রণ ডাকাত প্রাণপণে দৌড়াচ্ছে। তার দল ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পারে পালিয়েছে। সর্দারের সাথে শুধু আছে বিষ্ণু, শিবু আর মোহন। বাকিরা কোথায় কেউ জানে না, জানার মতো পরিস্থিতিও না। বেশ কিছুটা যাবার পর সামনে পড়ল চিত্রা নদী। সবাই ক্লান্ত, কিন্তু পুলিশের দল হয়তো পেছনেই আছে, তাই উপায় না দেখে সাঁতরে পার হলো নদীটি। আর এক পাও চলার উপায় নেই কারো। রণ ডাকাত বলল, একটু জিরিয়ে নি, দাঁড়া।
আর চলছে না রে। বিষ্ণু সর্দারের মাথায় একটা কাপড়ের ফেটি বেঁধে দিল। সর্দার বলল, এটা কোন গ্রাম রে মোহন? সর্দার, তা তো ঠিক বুঝতে পারছি না, তবে মাইচপাড়া হতে পারে। ও, মাইচপাড়া। হ্যাঁ, এখানে আমার পরিচিত কিছু লোক আছে। আর বাকিরা সব কোথায় গেল? তা তো জানি না সর্দার, তখন যে যেদিকে পারে পালিয়েছে। তারপর ওই গ্রামে রণডাকাতের এক পরিচিতের বাড়িতে সেই রাতটা কাটালো তারা। পরদিন আবার বেরিয়ে গেল অন্য জায়গায়। এইভাবে বেশ কিছুদিন এ গ্রাম ওই গ্রামে ঘুরে ঘুরে কাটানোর পর একদিন রণডাকাত খবর পেল যে সেই দিন তার দলের বেশিরভাগ সদস্য হয় ধরা পড়েছে, না হয় পুলিশের গুলিতে মারা গেছে। এখন আর নতুন করে দল তৈরি করার কোনো সম্ভাবনা নেই। মানুষ তাদের চিনে গেলেও তো মুশকিল। তাই তারা নিজেদেরকে সাধু পরিচয় দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতে লাগলো। একদিন দুপুরবেলা নির্জন বট গাছের নিচে রণডাকাত ও বাকিরা বসে আছে। রণডাকাত সকলকে বলল, পরিস্থিতি একটু শান্ত হলে তোরা গ্রামে ফিরে যা। বিষ্ণু বলল, আর তুমি সর্দার? আমি এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কেন সর্দার? আমরা আবার একটা নতুন দল তৈরি করি। ওই বীরভদ্র রায়চৌধুরী আর প্রতাপ চৌধুরীকে একটা উচিত শিক্ষা দিতে হবে। না রে বিষ্ণু, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো ওদের কাজ করেছে। তোরা ফিরে যা, বাড়ি গিয়ে অন্য কাজ কারবার শুরু করগে যা। নতুন করে দল তৈরি করা আর সম্ভব না। সময়টা ভালো যাচ্ছে না রে। বলেই সর্দার চুপ করে গেল। ভুরু দুটো তার কুঁচকে গেল। এই কথাটাই তো তাকে সেদিন রাত্রে ওই তান্ত্রিক বলেছিল। তার সেদিন রাত্রের ঘটনার কথা মনে পড়ে গেল। সে প্রায় আজ থেকে বছরখানেক আগের কথা। রণডাকাত ব্যস্ত হয়ে প্রশ্ন করল, এই বিষ্ণু, সেদিন রাত্রে ওই তান্ত্রিক যেন তার নাম কি বলেছিল? কোন রাতে? আরে যেদিন আমরা সেই কি বলে যশোরের জমিদার বাড়ি থেকে ডাকাতি করে ফিরছিলাম বনের মধ্যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। নামটা বলেছিল, হ্যাঁ, জগন্নাথ তান্ত্রিক। হ্যাঁ, জগন্নাথ তান্ত্রিক, মনে পড়েছে। একবার তার কাছে যাওয়া দরকার। সেদিন তার কথাটা আমি গুরুত্ব দিইনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি। তাহলে সর্দার, আমরা আজ রাতেই রওনা দিই। না, আমরা নয়, আমি 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 একাই যাব। তোরা ফিরে যা। বিষ্ণু অনেক অনুনয় বিনয় করে রণডাকাতের সঙ্গে থেকে গেল। শিবু আর মোহন ফিরে গেল। বিষ্ণু আর রণডাকাত বেরিয়ে পড়ল সেই তান্ত্রিকের খোঁজে। তাদের বেশভূষা সাধুর মতো, হাতে লাঠি, কপালে তিলক, যাতে কেউ তাদের চিনতে না পারে। তারা সেই জঙ্গলের ভিতর যেখানে সেই তান্ত্রিকের সঙ্গে দেখা হয়েছিল সেখানে পৌঁছালো। কিন্তু সেই জায়গা পুরো ফাঁকা। সেই কুঁড়ে ঘরটিও ভেঙে পড়ে আছে। বোঝাই যাচ্ছে এখানে বহুদিন ধরে কেউ থাকে না। তারা আশেপাশের গ্রামগুলোতে খোঁজ করতে শুরু করলো জগন্নাথ তান্ত্রিকের। কিন্তু 10 দিন ধরে এই গ্রামে ওই গ্রামে খোঁজ করার পরেও তারা দেখা পেল না সেই তান্ত্রিকের। তখনকার দিনে সাধুদেরকে সাধারণ মানুষ খুবই ভক্তি করত, ফলে তাদের থাকা খাওয়ার কোনো অভাব হতো না। একদিন রণডাকাত ও বিষ্ণু একটা মিঠাইয়ের দোকানে বসে আছে। দোকানদার তাদেরকে মিঠাই খেতে দিয়েছে। বিগত 1 সপ্তাহ ধরে রণডাকাত ও বিষ্ণু এই গ্রামেই আছে। আলাদাই খাতির যত্ন তাদের এই গ্রামে। দোকানের সামনেই গ্রামের মোড়লদের আড্ডার জায়গা। হঠাৎ রণডাকাতের কানে এলো যে গ্রামের লোকজন রণডাকাতকে নিয়ে কি আলোচনা করছে। একজন বলছে, আচ্ছা, সেই রণ ডাকাতের খবর কি? অন্য একজন বলল,
শুনেছিলাম তো মার খেয়ে নাকি মাথা ফেটেছে, তারপর কোথায় পালিয়েছে কে জানে। বুঝলে তো, যেমন কর্ম তেমন ফল, ও তোমার ভোগ করতেই হবে। হ্যাঁ, ঠিকই তো বলেছ। কম মানুষের জীবন কি ও নষ্ট করেছে? এই গ্রামেই তো কতবার ডাকাতি করে গেছে। ও তারে ফাঁসিতে ঝুলালি যে আমি কি আনন্দ পেতাম তোমাদের কি বলবো আর। তারপর তাদের একজন রণ ডাকাতকে প্রশ্ন করল, আচ্ছা সাধু বাবা, বলছিলাম যে আপনি কি রণ ডাকাতের নাম শুনেছেন? হঠাৎ এই রকম প্রশ্ন করায় রণ ডাকাত বেশ একটু ঘাবড়ে গেল। প্রথমে বিষ্ণুর মুখের দিকে তাকিয়ে তারপর প্রশ্নকর্তার দিকে ফিরে বলল, না মানে না তো, তেমন কারো নাম তো শুনিনি। আর বলবেন না সাধু বাবা, সে ছিল এক মহা পাজি লোক। তার উৎপাতে লোকজন শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারত না। কিন্তু এখন সে বেটা পুলিশের তাড়া খেয়ে যে কোথায় পালাইছে একে কেউ জানে না। ও আচ্ছা আচ্ছা। সেদিন রাত্রে রণ ডাকাত এক খাটিয়ার উপরে শুয়ে আছে। জ্যোৎস্না রাত, আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আজ সে শুধু সাধু হয়ে গেছে তাই তার কত সম্মান, মানুষ তাকে কতটা শ্রদ্ধা করে। আসলে মানুষের কাজই আসল। আগেও মানুষ তাকে মানত, কিন্তু সেটা ভয়ে। আজ সে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। তার নিজের প্রতি অনুকম্পা জাগলো। সে ঠিক করলো, এইভাবে নিজের পরিচয় গোপন করে সে এই সাধারণ মানুষগুলোকে ঠকাবে না। কালই এই গ্রাম ছেড়ে চলে যাবে। তখন একটা শোরগোলের আওয়াজ পেল সে। উঠে বসে সে দেখল গ্রামের অনেক লোকজন তার দিকে আসছে। এত লোক দেখে তো প্রথমে রণ ডাকাত ভয় পেয়ে গেল। সে ভাবল যে গ্রামের লোকজন হয়তো তার আসল পরিচয় জেনে গেছে। রণ ডাকাত মনে মনে প্রস্তুত হলো, এই তার প্রায়শ্চিত্ত করার সময়। তারা যা শাস্তি দেয় সে মাথা পেতে নেবে। যদি পুলিশের হাতেও তুলে দেয় তাতেও তার আর কোনো আপত্তি নেই, শুধু বিষ্ণুর প্রাণ ভিক্ষা চাইবে। এই কয় মাসে সে জীবনের সারমর্ম বুঝতে পেরেছে। কিন্তু তার ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। আসলে গ্রামের লোকজন তার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছে। একজন বলল, পেন নাম হই ঠাকুরমশাই, আপনার কাছে আমরা একটা আর্জি নিয়ে এসেছিলাম। হ্যাঁ বলুন, কি উপকার আমি আপনাদের করতে পারি? আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের গ্রামের ওই মায়ের মন্দিরটা। হ্যাঁ দেখেছি তো, মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। হ্যাঁ ঠাকুরমশাই, আসলে ওই মন্দিরে যে পূজারি ছিল বেশ কয়েকদিন হলো তার আর কোনো খোঁজ নেই। একটু আগে তার একটা চিঠি পেলাম। সে লিখেছে যে সে অনেক দূরে চলে গিয়েছে, তার কি কোনো কাজে গেছে মনে হয়, আর কখনো সে ফিরবে না। তিনি বলেছেন যে গ্রামে নতুন এক সাধু বাবা এসেছে, সে যেন গ্রামের এই মায়ের মন্দিরের দায়িত্ব নেয়। এতেই নাকি সেই সাধু বাবার মনের গ্লানি দূর হবে। শেষের কথাটা শুনে রণ ডাকাত একেবারে চমকে উঠল। সে ব্যস্ত হয়ে প্রশ্ন করল, কি নাম ছিল তোমাদের পূজারীর? জগন্নাথ তান্ত্রিক। বড় ভালো লোক ছিল উনি, জানেন তো। রণ ডাকাত কেঁপে উঠল, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। জগন্নাথ তান্ত্রিক জানতো সে এই গ্রামে আসবে? কি করে জানলো? এ কিভাবে সম্ভব? তার ভাগ্য কি জগন্নাথ তান্ত্রিকের হাতে রয়েছে? এক গভীর চিন্তায় হারিয়ে গেল রণ ডাকাত। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। রণ ডাকাত ছলছল চোখে তার দিকে তাকালো। বলছি যে আপনি কাল থেকেই এই মন্দিরের দায়িত্ব নিন। আমাদের মা খুবই জাগ্রত, মাকে অভুক্ত রাখা ঠিক হবে না। রণ ডাকাত বাক্য হারিয়ে ফেলেছে। সে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর বিষ্ণুর দিকে তাকালো। বিষ্ণুরও চোখে জল। সে মাথা নেড়ে রণ ডাকাতকে আশ্বস্ত করল। পরদিন থেকেই রণ ডাকাত ওই মন্দিরের পূজার কাজ শুরু করল।
আর বিষ্ণু তাকে পুজোর কাজে সাহায্য করত। রণ ডাকাত ব্রাহ্মণ ছিল কিনা জানি না, তবে যেহেতু জগন্নাথ তান্ত্রিক তাকে পুজোর কাজের জন্য নিযুক্ত করেছিল, তাই এটা আশা করাই যায় যে তিনি ব্রাহ্মণ হবেন। তবে সেকালে ডাকাতদের উপাস্য দেবতাই ছিল মা কালী, তাই ডাকাতরা মা কালীর পুজো ভালোই জানত। বেশ ভালোভাবেই রণ ডাকাত ও বিষ্ণুর দিন কাটছিল। মায়ের পুজো করে রণ ডাকাত মানসিক শান্তি পাচ্ছিল। মন্দিরের পাশে একটি কুঠির নির্মাণ করে গ্রামবাসীরা সেখানেই তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ধীরে ধীরে রণ ডাকাত হয়ে উঠছিল গ্রামবাসীদের অভিভাবক। গ্রামবাসীরা যে কোনো সমস্যার সমাধানে রণ ডাকাতের আশ্রয় নিত, আর রণ ডাকাতও তাদের সর্বতোভাবে উপকারের চেষ্টা করত। একদিন সন্ধ্যাবেলা রণ ডাকাত মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি করছিল। এমন সময় একটা ঘোড়ার গাড়ি এসে থামল মন্দিরের সামনে। সেটা থেকে একজন বয়স্ক লোক নামল, বেশ অবস্থাপন্ন ঘরের লোক। তারপর তিনি চটি খুলে মন্দিরের দাওয়ায় উঠে এলেন, বেশ ভক্তি সহকারে মাকে প্রণাম করলেন। রণ ডাকাতের সন্ধ্যা আরতি তখন শেষ হয়েছে। গ্রামের অনেকেই এসে প্রদীপ থেকে তাপ নিয়ে যাচ্ছে। রণ ডাকাত প্রদীপটি বয়স্ক লোকটির সামনে নিয়ে গেলেন। লোকটি 2 হাত দিয়ে প্রদীপ থেকে তাপ নিয়ে নিজের মাথায় ও বুকে ঠেকালো। তারপর আবার 2 হাত দিয়ে প্রদীপ থেকে তাপ নিয়ে সেই হাত ঠেকালো রণ ডাকাতের মাথায় ও বুকে। রণ ডাকাত কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার পূর্ব পরিচিত কেউ হবে। মন্দিরের লোকজন একটু কমে গেলে বয়স্ক লোকটি রণ ডাকাতকে বলল, চেনা যায়? লোকটির গলার আওয়াজ রণ ডাকাতের খুব পরিচিত লাগলো। সে নিশ্চুপভাবে লোকটির দিকে তাকিয়ে রইল। তখন লোকটি আবার বলল, চেনা যায় না, তাই না? রণ ডাকাত বলল, না, মানে ঠিক চিনতে পারলাম না আপনাকে। আমি নড়াইলের জমিদার কালীকিঙ্কর চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনাকে আমার খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। মানে বিশেষ করে আপনার ওই চোখ দুটো আমার খুব পরিচিত মনে হচ্ছে। তোর এই নতুন জীবন কেমন লাগছে? রণ ডাকাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাকে এই লোকটি কিভাবে চিনল? অনেক কষ্টে সে বলল, আপনি আমাকে চেনেন? লোকটি বলল, বস, এখানে বস। বলে তিনি মায়ের সামনে চাতালের উপর বসে পড়লেন। রণ ডাকাতও বসল। বিষ্ণু এসে লোকটির পাশে দাঁড়ালো। মন্দিরে তখন তারা 3 জন ছাড়া আর কেউ নেই। লোকটি বলল, কি ভাবছিস রণ, যে আমার বাড়িতে কখনো ডাকাতি করতে গিয়েছিলিস কিনা? রণ ডাকাত দরদর করে ঘামছে। এই লোকটি তার নাম পেশা সব জানে, কেই নি। বয়স্ক লোকটি বললেন, আমি জগন্নাথ তান্ত্রিক। রণ ডাকাতের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে বলল, আপনি জগন্নাথ তান্ত্রিক? আমি আপনাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আমাকে ক্ষমা করবেন ঠাকুরমশাই। সেদিন আমি আপনার কথা বুঝতে পারিনি, পরে বুঝেছি। তারপর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম, কিন্তু আপনি এটাও জানতেন যে আমি এখানেই আসব। আপনি তো ভগবান, কিন্তু আপনি আজ এ পোশাকে কেন? এক নিঃশ্বাসে এই কথাগুলো রণ ডাকাত বলল। তারপর তান্ত্রিক বললেন, আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি, তাই তান্ত্রিকের জীবন থেকেও আমি অবসর নিয়েছি। কিসের প্রতিজ্ঞা ঠাকুরমশাই? তোকে সঠিক জীবনে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা। আজ থেকে 10 বছর আগে আমি এই প্রতিজ্ঞা নিয়েছিলাম, যেদিন তুই আমাদের গ্রামে ডাকাতি করতে এসেছিলি। আর সেদিন আমিও এসেছিলাম এই মায়ের মন্দিরে পুজো দিতে। তুই আমার সব কিছু লুট করে নিয়েছিলি এই মন্দিরের সামনে। তখন এই মন্দির এত বড় ছিল না। আমি মায়ের জন্য সোনার গহনা নিয়ে এসেছিলাম, সেটা তুই পেলে নিয়েছিলি। তখন এই গ্রামে এত লোক বসতি ছিল না। আর সেই দিন এই মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম
যে আমি তোকে দিয়েই এই মায়ের পুজো দিয়াবো আর তোকে উচ্চ শিক্ষা দেব। আমি 8 বছর ধরে কঠোর তপস্যা করে তান্ত্রিক হই, অনেক ক্ষমতার অধিকারী হই। আমি চাইলে তোর অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি ঠিক করেছিলাম তোকে সঠিক পথে ফিরিয়ে আনবো। তাই তোর জীবনে যা যা অঘটন ঘটেছে সবই আমার জন্য আমি ঘটিয়েছি। তোর দল আমি ভেঙেছি, তোর গোপন ডেরা আমি ফাঁস করেছি, খাজনার ডাকাতির কথা আমি পুলিশকে বলেছি। এমনকি এই বিষ্ণু ও আমার এক বিশ্বস্ত পেয়ারা। রণ ডাকাত বিষ্ণুর দিকে তাকালো। জগন্নাথ তান্ত্রিক বলতে লাগলো, এই বিষ্ণুই হয়তো তোকে বাঁচিয়েছে আমার হাত থেকে। এই বিষ্ণুই আমাকে বলেছে তুই কত বড় মনের মানুষ, তুই তোর দলের লোকদের নিজের সন্তানের মতো দেখিস। বিষ্ণুর যখন ভয়ানক অসুখ হয়েছিল তখন তুই ওর কত সেবা যত্ন করেছিস সবই আমি জানি। রণ ডাকাতের 2 চোখ দিয়ে জল ঝরতে লাগলো। সে বলল, ঠাকুর মশাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিয়েছেন। সেই সময় সিঁড়িতে কারো পায়ের শব্দ হলো। তান্ত্রিক বলল, নমস্কার ঠাকুর মশাই, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আবার একদিন আসবো গল্প করতে। আজ তাহলে আসলাম। তান্ত্রিক মশাই ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে তার ঘোড়ার গাড়িতে উঠে চলে গেল। বিষ্ণু পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রণ ডাকাত গিয়ে তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। রণ ডাকাতকে নিয়ে এটি প্রথম গল্প। রণ ডাকাতকে নিয়ে আরও অনেক গল্প থাকবে এই চ্যানেলে। আর এই গল্পটি আমার লেখা। গল্পটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।